আমার জেনারেশন জি, তোমরা স্লোগান দিবা যখন আমি টায়ার্ড হয়ে যাবো তোমরা সময় কিন্তু 40-5 মিনিট নিয়ে ফেলবে, অতএব আর স্লোগানের দরকার নেই, ঠিক আছে? একটু পিছনে দিয়ে দাও সকলকে দিয়ে, এখান থেকে ওই যে দেখা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ বিদ্যালয় নাকি? এই নাম বলার আগেই আমাকে বলে দিচ্ছে যে মাদিগাতে উচ্চ বিদ্যালয় অ্যাড্রেস করার আগেই কথা দিতে হবে এটাকে যেন কলেজ বানানো হয়। আমি বললাম কোন রকম স্লোগান দিও না, আমার শর্ত দিছে, আমি তো শর্ত মানলাম, তো অ্যাড্রেস করার আগেই বললাম ইনশাআল্লাহ এটা কলেজ হবে, করা হবে। এই উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে বিএনপির সকল নেতা নেত্রী এবং এই এলাকাবাসী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। এই মাঠটা কিন্তু একটা ঐতিহাসিক মাঠ। 1996 সালে যখন আমাকে ষড়যন্ত্র করে ফেল করানোর কথা ছিল, 12 জুনের ইলেকশনে ফেল করাতে পারে না, আল্লাহর রহমতে আপনাদের জোয়ার বর্ষা করে। সেই সময়ে কয়েকটা সেন্টার তারা বন্ধ করে দিয়েছে, 6টি সেন্টার, এর মধ্যে মাদিগাছা অন্যতম, তেগুড়িয়া আরেকটি, শিলাস্থান আরেকটি, সাচারে ইলেকশন হয়নি, নওগাঁ একটি, সাদিপুরা চাঁদপুর একটি, তুলপাই একটি, তার 6টি সেক্টর বন্ধ করে দিয়েছিল যে রি-ভোটিং করলে তারা জিতে যাবে 96 জাতীয় সংসদ নির্বাচনে। তখন কিন্তু এই যে যারা দাঁড়ি পাকছে এরা সব ছিল 15 হইতে 25 বছর বয়স, তোমাদের মতো এরা। এই যে আমার কাছে ইমতুল মনি, শাহিন, যা দেখতেছো, যত দেখতেছো, জাহাঙ্গীর, এরা সকলেই তখন ছিল তোমাদের মতো তরুণ নেতা। 16-17 হইতে 25 বছর উপরে একজনও ছিল না। তো আমরা সমস্ত ইলেকশন করে যখন আসলাম মাদিগাছা সেন্টারে, এই সেন্টারটাকে তারা লুট করার চেষ্টা করছিল। এই মাদিগাছা সৈনিকরা, বিশুদ্ধ ইউসুফ মনির, ওরা সকলে মিলে, ইউসুফ খান, সকলে মিলে সেই সময়ে এই সেন্টারটাকে প্রতিরোধ করেছিল। আমি এখানে যখন আসলাম তখন ইলেকশনের শেষ পর্যায়ে আসলাম, আসার পরে এখান থেকেই ঘোষণা হলো যে আমি এমপি হয়েছি 7ম জাতীয় সংসদে। তারা এই সেই মাঠ, এই সেই মাদিগাছা, এই সেই মাদিগাছার নেতারা আমার চারদিকে দাঁড়িয়ে আছে। এটি কি ঐতিহাসিক মাঠ? এই এলাকা আমি ইতিমধ্যে গত 17 বছরে অনেককে হারিয়েছি। এই 3 নম্বর ইউনিয়নে হারিয়েছি আমরা আমাদের সবচেয়ে বীরত্তম যিনি ছিলেন সেই হযরত আলী মোল্লাকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি এই এলাকার আরেক বীর সৈনিক, সেই আমরা বিল্লালকে হারিয়েছি। আমরা হারিয়েছি এই এলাকার দুলালকে, আমরা হারিয়েছি পিতারা। আমরা হারিয়েছি এখানকার বুদনদার চেয়ারম্যান বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি এই এলাকা আব্দুল রাজা সাহেবকে হারিয়েছি। আমরা হারিয়েছি এই যেখানে মিটিং করছে পাশের বাড়ি আমাদের বড় ভাই সচিব আবুল হাসানকে হারিয়েছি। আমরা হারিয়েছি আমাদের এই কচুয়াতে যিনি প্রথম কলম্বাসের মতো বিএনপির পথে উত্তোলন করেছিলেন, যার কারণে সিরাজগঞ্জে নাম হয়েছে জিয়াস্তান, সেই মাননীয় সংসদ সদস্য আলফাজ স্যারকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি এই আমাদের পাড়াখালীর
আমাদের পটুয়া ছাত্র দলের সেক্রেটারি আমরা ফারুককে হারিয়েছি, আমরা এখানে অনেককে হারিয়েছি। 17 বছর কেটে গেল, 17টি বছর কেটে গেল, আমরা এখানে আসতে পারিনি। এই এলাকার গর্বিত সন্তান খালেদা আপা সে ঢাকার কমিশনার হয়েছে, হয়নি? এই মাঝিগাছা উচ্চ বিদ্যালয় 1995 সালে প্রথম ভবন আমি করে দিয়েছিলাম। মিজান মোল্লা আমাকে কাঁধে করে নিয়ে আসছিল এই এলাকার সেই স্কুল। আমরা অনেক অত্যাচারিত হয়েছি। 2009 সালে পট পরিবর্তনের পর এই মাঝিগাছার হিন্দু বাড়ির জবরদখল হয়েছিল। আমাকে বলেছিল প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। এই সেই মাঝিগাছা, এই মাঝিগাছা একটি ঐতিহাসিক জায়গা। মাঝিগাছা এলাকাবাসী 17টি বছর পরে আমরা আবার এই মাঝিগাছা আসছি। এতদিন আমরা আসতে পারিনি। আজকে সকলের ভিতরে আনন্দর জোয়ার বইছে, সকলেই যাচ্ছেন আমার সাথে মোলাকাত করতে, কিন্তু যারা এটা ম্যানেজমেন্ট করেছে তারা এই জায়গাটা ছোট্ট করে ফেলেছে, বড় জায়গা দেওয়া উচিত ছিল। সেই জন্য সকলের সাথে আমরা মোলাকাত করতে পারিনি। এই মাঝিগাছা আবার বিশেষ কিছু লোক আছে যারা মাঝিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম করে। এই ফোরামে তারা এই মাঝিগাছার বিভিন্ন প্রকল্পে সাহায্য সহযোগিতা করে। আমি নামটা একটু পড়ছি এই কারণে ভবিষ্যতে যেন আরো দান সৎকার করে, এই জন্য নাকি যার নাম বলবো সেই জন্য টাকা বেশি করে দেয়, এটা বুঝতে হবে। এই জন্য নাম করতেছি। এখানে মিজানুর রহমান রয়েছে, আলী আকবর তুহিন রয়েছে, ইউসুফ সরকার রয়েছে, রয়েছে কি কি ব্যাপারী, আবু সাইদ, হাবিব গাজী, মহিউদ্দিন, সাইদি, মানিক সাদি, ইব্রাহিম খলিল, তৈমুর, সুফিয়ান, সুমন খন্দকার, এরা সকলেই মাঝিগাছা জাতীয় প্রবাসী জাতীয় ফোরামের সদস্য। আরেকটি গ্রুপ আছে, এই গ্রুপটি ভীষণভাবে সক্রিয়। সেটা হচ্ছে একজন আছে, তার নাম মন্টু, কে চিনে না? সবাই চিনে। রবিউল, কে চিনে না? শাহজাহান চৌধুরী, রকিব রাসেল, কাজী সোহেল, শামীম মিয়াজি, সুমন মিয়াজি, কামরুজ্জামান, নীরব, কাউসার, সুমন প্রধান, আরো অনেকে নাম এখন সকলে বলা গেল না। যাদের বলেছি তাদের নামে 1 লাখ করে ট্যাগ হয়ে গেল নাকি? উন্নয়নে আগামী দিনে যদি না দেয় তাদের নাম বলবো না নাকি? ঠিক আছে। সামনে কি নির্বাচন, দেশে ফিরবে কে? তারেক রহমান কিছুদিনের মধ্যেই দেশে ফিরবে। সকল মামলা নিষ্পত্তি করে ঘরে ফিরবে, ঘরের ছেলে ঘরে ফিরবে এবং সারা বাংলাদেশে বিএনপির জোয়ার হইবে নাকি? তারুণ্যের প্রতিজ্ঞে সারা বাংলাদেশে তারেক রহমানের অপেক্ষায়। শুধুমাত্র বেগম জিয়া চিকিৎসার জন্য ওনাকে বাইরে ব্যবস্থা করে দিয়েই তারেক রহমান দেশে ফিরবে। সেই দিন দেখবেন বাংলাদেশে শুধু ঘরে ঘরে বিএনপি, আর কেউ নাই, সকলেই বিএনপি। তবে একটি কথা মনে রাখতে হবে, তারেক রহমানের নির্দেশ, বিএনপি থেকে উচ্ছৃঙ্খলা করতে পারবেন না। যারা আওয়ামী লীগে যোগদান করে মস্তানি করেছেন তাদের বিএনপিতে ঠাঁই নাই, কিন্তু যারা ভদ্র আওয়ামী লীগার, বিএনপি আওয়ামী লীগ করতেন না, জোর করে আপনাদেরকে আওয়ামী লীগে নেওয়া হয়েছে, এরকম অনেক আছে না, জোর করে নিয়ে গেছে, তাদেরকে কোনদিন দোষারোপ করবেন না। কেউ চাকরি বাঁচানোর জন্য, কেউ তার মেম্বারশিপ বাঁচানোর জন্য, কেউ তার মেয়েকে স্কুলে গেলে যেন কেউ ডিস্টার্ব না করে সেই জন্য, কেউ তার ছেলেকে কলেজে গেলে যেন মারধর না করে সেই জন্য সকলে আওয়ামী লীগকে ভয় পেতেন না। এমন স্বৈরাচারী সরকার, সেই সরকার বাংলাদেশের জনগণ দেখেছে, আর দেখতে চায় না। মনে আছে আপনাদের আবু সাহেবের কথা? এটার নাম কি? এটাকে আমরা মুগ্ধ বলি। মুগ্ধ পানি দিতে দিতে তাকে গুলি করে হত্যা করা হলো। পৃথিবীর ইতিহাসে শুধু আমরা প্যালেস্টাইনে দেখেছি বর্বরচিত হামলা করে ইসরায়েলি হেলিকপ্টার দিয়ে, রকেট লঞ্চার দিয়ে
বাংলাদেশের মাটিতেও সেই হামলা করেছিল সেই স্বৈরাচারী হাসিনা হেলিকপ্টার দিয়ে নিরীহ জনগণকে হত্যা করেছিল। হাজারের উপর হত্যা করেছেন, প্রায় 2,500 হসপিটালে রয়েছে, 20,000-এর মতো আরো আহতরা ঘরে ফিরেছেন। সকলের আত্মহতিতে এবার আমরা আবার দ্বিতীয় বিপ্লবের মধ্যে বাংলাদেশ স্বাধীন করেছি, করি নাই? এই স্বাধীনতা ধরে রাখতে হবে, এই স্বাধীনতাকে নষ্ট করতে দেওয়া যাবে না। এই স্বাধীনতার নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণের অহংকার তারেক রহমান। জিয়া রহমান যেমনি ভাবে 1975 সালের পট পরিবর্তনের পরে বাংলাদেশকে পুনর্গঠিত করেছিল, ঠিক তেমনি ভাবে তারেক রহমান এই বিপ্লবের পরে জুলাই 36-এর বিপ্লবের পরে আবার যখন বলি তখন বন্ধ করে দেবে। এইখানে কি মাইকের সাথে আমলি জড়িত আছে নাকি? আমার বক্তৃতার সময় মাইক বন্ধ হয়ে যাচ্ছেন, তাই না? এই দেশে কে শ্মশান বানিয়েছে শেখ হাসিনা? আমার নেতা কর্মীদের বিরুদ্ধে 1,000-এর মতো মামলা করেছে। এমন কেউ নাই যে মঞ্চে আছেন তারা অ্যারেস্ট পাননি। আমার বিরুদ্ধে 37টি মামলা, নাজমুল সহ। এই মোবাইল সাবধানে, আমি কিন্তু মোবাইল চোর, মনে আছে? ওই যে ভেড়ি নিয়ে চোর বসে আছে, মনে আছে? আমি মিলে ভেড়ি চিন্তাই করেছিলাম, মনে আছে? নোকিয়া ফোন চুরি করেছিলাম, মনে আছে? 35 জনে মিলে আমার নেতা কর্মী ওসি সহ জানালা ভাসতেছে, সেই বলে নায়ক ছিল নাকি? আমরা কি করেছিলাম? ভোটারের স্ত্রীকে এই গণভোট মামলা তারা দিয়েছে, তাদের মধ্যে কোন লজ্জা শরম নেই, তারা একটি বেহায়া। এমন অত্যাচার করেছে কোথায়? ছাত্রদল, বিএনপি, যুবদল কাউকে ছাড়েনি, জামাতের কাউকে ছাড়েনি। আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছে, মসজিদে কোনো অনুদান দেয়নি। তাই বলে ভাই বোন আবার হিন্দুদের অনুদান দিচ্ছে, সেইটাও দেয় না। সেটাকে মুখে বলে, কাজে করে না। সেই আওয়ামী লীগের একটি পতিত সরকার, সে আবার বলছে কি পুরুষ করে বাংলাদেশে চলে আসবে, কি সম্ভব? এবার যদি কেউ আওয়ামী লীগের নাম উচ্চারণ করে তাহলে বুঝতেই পারেন আমার বলার কিছু নাই। বুঝে শুনে কথা বলতে হবে। আদালত পাড়ায় কিছু কিছু অতি উৎসাহী লয়াররা মিছিল করে নাকি? আবার কেউ কেউ টেলিফোন ফাঁস করে দেয় যে পুলিশ করে চলে আসবে, কোন লাভ নেই। যারা আজকে আবার এই পতিত আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে যাবেন, তারাই হচ্ছে বাংলাদেশের খুনি। সেই জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল হয়েছে। এই ট্রাইব্যুনালে ওয়ারেন্ট দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, জানেন না? দেশে তাকে আসতেই হবে, ভারত তাকে আটকে রাখতে পারবে না। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এই বন্দি বিনিময় চুক্তি ভারত ছাড়তে হবে। এই সেই ভারত যারা 2014 ইলেকশন করিয়ে দিয়েছিল, সুজাতা সিং এসে বাংলাদেশে এরশাদকে জোর করে ধরে নির্বাচন করিয়ে দিয়েছিল, 2018-তে মধ্যরাতে নির্বাচন করিয়েছিল। এই সেই ভারত 2024-এ আমরার মামুন আইনের ইলেকশন করিয়েছিল নাকি? গণতন্ত্রকে ধ্বংস করেছিল। 1972 থেকে 75 পরে তার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল, করেনি?
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিল এবং শেখ হাসিনাকেও দেশে আসার সুযোগ দিয়েছিল। পরিণতি কি হয়েছে? সে আসার পর পরে ভারত ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে খুন করেছিল, করেনি? এবার সেই খুনের বিচার হবে। আওয়ামী লীগের কাউকে ছাড়া হবে না। যে কটি খুন হয়েছে, হত্যা হয়েছে, মামলা হয়েছে, প্রত্যেকটির ব্যবস্থা নেওয়া হবে। আমার নামে যে 37টি মামলা, যারা যারা বাদী ছিলেন সেই বাদীরা এখন নতুন ভাবে ওই মামলায় নিষ্পত্তি হওয়ার পরে ওই মামলা যারা করেছিল মিথ্যে মামলা খারিজ হওয়ার পরে ধারাবিধি 211-তে বলা হয় তাদের নামে পাল্টা মামলা হবে। সেই মামলাগুলি প্রত্যেকটি বাদীর বিরুদ্ধে হবে, প্রত্যেকটি সাক্ষীর বিরুদ্ধে হবে। এমনকি যেই পুলিশ কর্মকর্তারা ভুয়া মিথ্যা তদন্ত দিয়ে আমার নেতা কর্মীদের জেল খাটিয়েছেন, ওই ভুয়া তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা হবে। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, যাকে যা কষ্ট দিয়েছে প্রতিটা নেতা আমাকে ফিরিয়ে দিতে হবে। আমার ইমানের দায়িত্ব, এইটা আমার প্রমিস। আমি এটা করে ছাড়বো, কারণ এইভাবে আর তাদের সুযোগ দেওয়া যাবে না। 1996 সালে এই মাঠ থেকে নামগুলো সবার আবার তুমি ছিলেন 96 সালে এই মাঠ থেকে আমরা আমাদের নির্বাচনের পরে এমপি হয়েছিলাম। তারপরে আমাদেরকে 129টি মামলা করা হয়েছিল। এই মঞ্চের একজন নাই সেই মামলাগুলিতে না গিয়েছিল জেলে। 2001 সালে মন্ত্রী হয়ে আমরা ক্ষমা করে দিয়েছিলাম। লাভ হয়েছে কোন লাভ হয়নি ক্ষমা করে। তারা তাদের মতোই কাজ করেছে। ওই আমাদের দেশে কথা আছে না, কুকুরের লেজ 12 বছর চুঙ্গার ভিতরে রাখলেও বলে সোজা হয় না। তবে কথা আছে, আওয়ামী লীগের 2 প্রকার, কিছু কিছু নিয়ে আসছে জোর করে, বললাম না, দুষ্টগুলি রয়েছে, তাদের বিরুদ্ধে শিক্ষা দিতে হবে। আমরা দেখেছি সচলে আওয়ামী লীগ করেছে, এখন বিএনপির ব্যানারে আসতে চায়। যারা যারা আওয়ামী লীগে ছিল এখন বিএনপির ব্যানার আসে, তাদের ব্যানার গুলি এইভাবে পল্টনের মতো পোস্টারে ছাপিয়ে দিবেন। বিএনপির দালাল, এই বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে কোথায়। আমরা প্রতিজ্ঞা করছি আমরা এটা হতে দেব না। আমরা সাচারে হিন্দুদের জন্য বাংলাদেশের সর্ববৃহত্তম আমরা করে দেয়নি। আমরা এই দেশের হিন্দুরা আমাদের মতো শান্তিতে ছিল। অসাম্প্রদায়িক দেশের কচুয়া হচ্ছে 1 নম্বর উদাহরণ। আমাদের সময় আমি 33টি করে দিয়েছিলাম। আমি যখন দায়িত্বের মন্ত্রী ছিলাম তখন আমরা করে দিয়েছিলাম। স্কুলের উন্নয়ন, কচুয়ার একটি স্কুল নাই যে উন্নয়ন করিনি। কচুয়াতে পলিটেকনিক ইনস্টিটিউট করিনি। কার জন্য? তরুণ প্রজন্মের জন্য। কচুয়াতে বর্তমানে 3000-এর উপরে ইঞ্জিনিয়ার আছে, যা আগে এই হাতে গোনা কয়েকজন ছিল। আজকে এই মালিকাছাই এই স্কুল থেকে মেধাবী ছাত্ররা বেরোচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমি যখন নকল প্রতিরোধ করলাম, 2006 সালে যখন নকলের দাপন করে আমি আমার দায়িত্ব থেকে বিদায় নিলাম, তখন আবার এই দেশের নকল শুরু হলো। প্রশ্নপত্র পরিষ্কার দেওয়া শুরু হলো, উত্তরপত্র লিখে দেওয়া শুরু করলো। কয়েকদিন আগে টেলিভিশনে আমি দেখেছি এটিএম বাংলার এক প্রতিনিধি এসে
ডক্টর মহিউদ্দিন খান আলমগীর নিন্দুপুর কলেজে ৩,০০০ টাকা করে প্রশ্নপত্র বিক্রি করে তাদেরকে ৯৮% পাস করিয়ে দিল। দেখেননি? লজ্জা হয়। একজন ডক্টরেট, তার নামে কলেজ, সেই কলেজে তিনি পয়সার বিনিময়ে নকল করান। এই পয়সার বিনিময়ে ডক্টর মহিউদ্দিন খান কলেজে যারা নকল করিয়েছে সেই অধ্যাপকদের সাবধান করে দিচ্ছি, আর যদি এই চেষ্টা করেন তাহলে কিন্তু চাকরি করতে পারবেন না। সামনে একটি কলেজ রয়েছে, এই কলেজটি আমি বানিয়ে দিয়েছিলাম, মহিউদ্দিন খান আলমগীর পারমিশন দেয়নি ৯৬ সালে। এটার নাম হলো রুস্তম আলী কলেজ। তার ছেলে রাজনীতিতে এসেছে। আমি এই কলেজ করে দিয়েছিলাম, ভবন করে দিয়েছিলাম, এমপিও দিয়েছিলাম। সেই কলেজের মালিক হয়ে তিনি সেখানে নকল করা ওই এডিএম বাংলার ওই সাংবাদিককে কল করে তিনি ফেক করেন যে কি করে, কোন সমস্যা, আপনি তার বাপের কলেজে যান। এই সেই কি নাম, জয় মাহমুদ, যাকে বলে জিপি মাহমুদ। জিপি বুঝেছেন? ওই যে বেবি ট্যাক্সি হতে শুরু করে, সাধারণ মানুষের থেকে বেবি ট্যাক্সি হতে শুরু করেন, ওই অটো রিক্সা থেকে যে চাঁদা নেয়, সেই চাঁদা ভাগিদার আমাকে এই ইউনিয়নের বিদ্যালয়ে আমরা বিরাট সঙ্গে ইফতারি পার্টিতে গিয়েছিলাম। সেই ইফতারি পার্টিতে মতিন মোল্লার বাড়ি ভাঙচুর করে ইফতার লুটি দিয়েছে। ভাই মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের নেতারা আপনি স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন, কোন অসুবিধা নেই। সেই স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা, আমি আমার পিতার নামে স্কুল করেছি, এই ইউনিয়নের বিদ্যালয় করিনি, সেই স্কুলের নাম তিনি পাল্টে দিয়েছেন। এখন যদি আমি ওনার বাবার নামে স্কুলের নাম পাল্টে দিই তাহলে আপনার বলবেন সাথে মানুষ ভালো না নাকি? মিলন উচ্চ বালিকা বিদ্যালয় 12 নম্বর ইউনিট জাহাঙ্গীরে সেটাকে বাল দিয়ে দিয়েছে। ওই কারিগরি দাখিল মাদ্রাসা নূরপুর সেটাকে বাল দিয়ে দিয়েছে। আমার মায়ের নামে মাদ্রাসা কামিন করে, সেই মাদ্রাসা মাহমুদ আহমদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। ওই জয়নগরে তানজিদা নাহার প্রাথমিক স্কুল সেটাকে বন্ধ করে দিয়েছে। হাতিরগঞ্জ পাহাড়ের প্রাথমিক স্কুল নজরুল্লাহ এলাকায় করেছিলাম, সেটাকে বন্ধ করে দিয়েছে। বিদ্যারা প্রাথমিক বিদ্যালয় করেছি, সেটা নাজমুন্নাহা বেগির নামে ছিল, সেটার নাম পরিবর্তন করে দিয়েছে। তারা সারা দেশের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু 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 দিয়েছে, তাই না? 400 কোটি টাকা খরচ করে তারা বঙ্গবন্ধুর মূর্তি বানিয়েছে। কেমন লাগে? খেতা হলো বঙ্গবন্ধু, আর মানুষের কুড়াল দিয়া গলা কাটে নাকি? 400 কোটি টাকা খরচ করেছে। আমাদের স্কুল কলেজে টাকা নেই, প্রাইমারি স্কুল করে বিয়ের ঘর বৃষ্টি পড়ছে, আর তারা সেখানে বঙ্গবন্ধুর মূর্তি বানিয়েছে। 2,000 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছে। কোথায় স্যাটেলাইট? তত্ত্বাবধায়ক সরকার আর ইন্ডিয়ান সরকার যাই বলুন, এই টাকার হিসাব খুঁজে বের করুন। কচুয়াতে প্রজেক্টে দেওয়া হয়, কাজ করে না। একটি রাস্তা আমি ভালো দেখিনি সারা কচুয়ায়, একটি রাস্তাও না। কি হলো? রাস্তা খারাপ, কি কাজ করেছে? আমি এখন চাঁদপুরে এসপিএমকে বলবো, আপনি মেইন রোডের রাস্তাগুলি, খানা খন্দকগুলি ভর্তি করুন। আওয়ামী সরকার নেই, অফিসে বসে থাকবেন না। যদি এই সমস্ত রাস্তাঘাট আপনারা ঠিক না করেন, চাঁদপুরবাসী আপনাদের অফিস ঘেরাও করবে। কচুয়া থানা ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিতে চাই, নিজ জনবল নিয়ে কাজ করুন, বসে থাকবেন না। আর যারা বসে থাকবেন তারাই হচ্ছে আওয়ামী লীগের দালাল। বুঝতে পেরেছেন? এই হলো বাংলাদেশের অবস্থা। এই সরকার, আমরা চাই এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। তাই বলে দ্রব্য মূল্য বৃদ্ধি হবে, আপনারা অফিসে বসে থাকবেন, তা হবে না। আমাদের মতো মাঠে নেমে আসুন, জনগণের কথা শোনার চেষ্টা করুন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন।
আরেকটি কথা অনুরোধ করব, এই সরকার প্রথম 6টি কমিশন করেছে, ভেবেছিলাম শিক্ষা কমিশন করবে, কিন্তু শিক্ষা কমিশন করেনি। তারপর আবার 4টি কমিশন করলো, কিন্তু আমাদের প্রাণের দাবি শিক্ষা কমিশন করলো না। আপনাদের মধ্য দিয়ে এই সরকারকে দাবি করব, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করুন। আগামী দিনের এই ভবিষ্যৎ প্রজন্মকে, এই নতুন জেনারেশন জি, জেনারেশন আলফাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে, এক বাংলাদেশের সুনাম অর্জন করবে। আমি কারিগরি প্রতিষ্ঠান করছি, আমি এসএসসি কারিগরি দিয়েছি, এইচএসসি কারিগরি দিয়েছি, সেই সময়ে ওবায়দুল্লাহকে দিয়েছি, শাহজাহানকে দিয়েছি। তার কারণ আমি চাই দক্ষ মানব শক্তি তৈরি হোক আমার কচুয়ার, আমি চাই আমার কচুয়ার এই ভবিষ্যৎ জেনারেশন সত্যিকার অর্থে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তার পরিবারকে উপকার করতে পারে, বিদেশ দিয়ে যেন আমাদের জন্য প্রচুর অর্থ উপার্জন করতে পারে। একই দিনে, যেই দিন আমি সাঁতার কারিগরি দিলাম, একই দিনে সাঁতার মাদ্রাসাকে এমপিও দিয়েছিলাম। আমার সময়ে একটি কলেজ, একটি স্কুল, একটি মাদ্রাসার এমপিও বাকি ছিল না। আমরা সকল কাজ করেছিলাম, সবচেয়ে বড় কাজ করেছিলাম কচুয়ায় আমাদের নেতা কর্মীরা কচুয়াবাসীকে শান্তিতে রেখেছিল। আমাদের সময় কোনো মামলা হয়নি, হয়েছিল একটি মামলা হয়নি, কিন্তু আজকে তারা কত হাজার হাজার মামলা দিয়ে আমার কচুয়াবাসী, আমার নেতা কর্মীকে চাপ করে পাঠিয়েছে। আমি সুস্পষ্ট বলতে চাই, কচুয়ার মাটিতে যারা চাঁদাবাজি করেছেন আমাদের নেতা কর্মীদের থেকে, যারা মামলা দিয়েছিলেন আমাদের নেতা কর্মীদের নাম দিয়ে, গোপনে এসে তাদের কাছে ক্ষমা চেয়ে নিষ্পত্তি করেনি। আমি এখনো বলছি, যারা নিষ্পত্তি করবে না, যারা গোপনে এসে ক্ষমা চাইবে না, যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। সুযোগ দিয়েছি ক্ষমা চাওয়ার জন্য, সুযোগ দিয়েছি মাপ চেয়ে নেওয়ার জন্য, কিন্তু এটা ভাবতেন না যে আপনারা আবার ভাবছেন ওই হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের আর ঢাকা কোর্টের কয়েকজন আওয়ামী লীগের অ্যাডভোকেটরা মিছিল করেছিল বলে আওয়ামী লীগ আবার সজাগ হবে, সেই সুযোগে তাদের না। এখনো ক্রাইম করেনি, যে ক্রাইম করার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ মানবতা বিরোধী সকল ক্রাইম করেছে। আওয়ামী লীগের দলনেত্রী, সভানেত্রী শেখ হাসিনা করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন ইতিহাস নাই পালিয়ে যাওয়া, তিনি পালিয়ে গিয়েছেন। আপনার সকলেই দেখেছেন, পালাবার সময় কিন্তু ওনারা সুটকেস ভরা টাকাগুলি নিয়ে গিয়েছেন, সেগুলি দেখে যান নাই, আপনার টেলিভিশন দেখেছেন। ঠিক তেমনি ভাবে কচুয়া যে সমস্ত আওয়ামী লীগের নেতারা এখন পালিয়ে আছেন, তাদেরকে বলবো সময় থাকতে আপনারা সকলে আত্মসমর্পণ করুন এবং এলাকার মানুষের কাছে ক্ষমা চান। আমি মাঝিগাছাবাসী অর্থাৎ 3 নম্বর বিতারা পশ্চিম ইউনিয়নের সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বেশ কয়েকদিন পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠান করেছে, যেটা অবিশ্বাস্য। একটি ইউনিয়নের প্রকার এত সুন্দর হয়েছে। আমি বিএনপি সভাপতি খালেদ আবেদিন স্বপন এবং বিএনপি সেক্রেটারি জাহাঙ্গীর আলম ফারুকীকে বলবো, আপনারা রহিমানগরের মিটিং এর ডেট ঘোষণা দিয়ে দেন, আর এখানে নজরুল খালেক আলাউদ্দিন আছে, আপনারা সাঁতারের মিটিং এর ঘোষণা দিয়ে দেন। আমরা সাঁতার এবং রহিমানগরে ঐতিহাসিক জনসভা করব, সেই দিন আমরা হাতে হাড়ি ভেঙে দেব। কারা কারা আওয়ামী লীগ করে 90 দালাল হতে চান বিএনপি, সেই দিন জনগণের হাতে আপনাদের তুলে দেব। এরপর পরে আমরা মিটিং করব পাড়াখালে, তার মধ্য দিয়ে
আমরা কচুয়ার প্রত্যেকটি ইউনিয়নে যাব। আমাদের যত নেতা কর্মী মারা গিয়েছে বিগত 17 বছর আমরা আসতে পারিনি, তাদের কবর জিয়ারত করতে পারিনি। আমাদের প্রত্যেকটি কবর জিয়ারত প্রোগ্রাম থাকবে। ইতিমধ্যে 600 ইউনিয়ন আপনাদের এলাকায় যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদের কাছে জ্বালা নেওয়া হয়েছে, সেই তালিকা তৈরি শুরু করেন। তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এটা মনে রাখতে হবে। যারা দোষ করেনি, যারা নির্দোষ, তাদেরকে মিথ্যা মামলায় দিতে পারবেন না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি। আপনাদের দোয়ায় দেশকে দেশ মাতা বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেন শীঘ্রই দেশে আসেন, আমাদের মাঝে ফিরে। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। আর আমি কচুয়ায় আছি, কচুয়ায় থাকবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। Bye.